নমস্কার, শুভ সকাল। নতুন একটি সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর পুজোর সময় পুজোর গন্ধ, পুজোর সাজ সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম প্রস্তুতি, অন্যরকম ভালো লাগা। পুজো যখন আসে আমাদের প্রত্যেক বাঙালি মনে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়। কারণ একটা পুরো গোটা বছরের অবসান, প্রতীক্ষার অবসান। মা এসেছেন, মায়ের জন্য সেই তোড়জোড়, সেই পুজোর আয়োজন সব মিলিয়ে কিন্তু আমাদের সময়টা বেশ ভালো কাটছে। এবং আমাদের মনের জানালায় সেই পুজোর ভালো সময়টা আপনাদের সঙ্গে ভাগ করে নেব না, আমাদের পুজোর আড্ডা আপনাদের সঙ্গে ভাগ করে নেব না, তা তো হতেই পারে না। আজকে স্টুডিওতে কে আছে তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন শাওনি সাহা। শাওনি, কেমন আছো বলো? এই চলছে, খুব ভালো চলছে। এখন তো পুজো আসছে, তো পুজোর একটা তোড়জোড়, চারিদিকে একটা পুজো পুজো রব। আর মোটামুটি স্বাধীনতা দিবস পেরিয়ে গেলেই চারদিকে পরিবেশটাও কিরম একটা পুজোর গন্ধে, পুজোর আমেজে একটা ভরে ওঠে। তো সেরকম মিলিয়েই চলছে এখন তো পুজোর। তোমার থেকে আজকে ভালো কয়েকটা কবিতা শুনবো। প্রথম কি কবিতা তুমি আমাদের বন্ধুদের জন্য রেখেছো বলো? আচ্ছা, তো কবিতার মধ্যে প্রথম তো আমি রবি ঠাকুরকেই সবার প্রথম আমি রেখেছি। তো আমি তাহলে রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করি। একদম একদম। রবি ঠাকুরের এই কবিতাটি, এটি মূলত একটা পুরনো জেনারেশন এবং নতুন জেনারেশন, এই দুটো জেনারেশনের মধ্যে যে একটা চিন্তা ভাবনার যে একটা পার্থক্য থাকে, সেটার উপর ভিত্তি করে রবি ঠাকুরের এই কবিতাটি। তো আমি শুরু করছি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্ত্র। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি। চাঁপার শাখে চাঁদের আলো, এই সৃষ্টি কি কেবল মিছে? এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানা কথা, হাজার লোকে নজর পাড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প ফুরায় তাও অরসিকের আনাগোনায়, ঘণ্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাজে থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে শান্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করে করুন জমা, দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের খোঁজে, রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে। রবি ঠাকুরের কবিতার মধ্যে যে কত কিছু থাকে। রবি ঠাকুর যা কিছু নির্মাণ করে গেছেন, এই সমস্ত কিছু আমাদের নিয়ে আমরা চলছি। এই জিনিসপত্র ছাড়া তো আমরা অচল, আমাদের আর নতুন কিছু পুঁজি নেই। এবং সবচেয়ে যেটা আমার খুব অবাক লাগে, যে কোনো কবিদেরই কবিতাতে আমাদের সমাজের যে বাস্তব চিত্র সেটাই সবসময় ফুটে ওঠে, বা একটা মানুষের মনের যে ভাবনা সেই জিনিসগুলোই ফুটে ওঠে। কিন্তু রবি ঠাকুরের ক্ষেত্রে আমি বিশেষ করে দেখেছি যে একটি মানুষের জীবনে একটি মনের অনুভূতি যে কত রকম হতে পারে, এই সুখ দুঃখ, বিরহ বিচ্ছেদ আনন্দ, কত রকম যে হতে পারে একটা মানুষ হয়তো নিজেই জানে না। কিন্তু আমরা যখনই যেই মুডে পড়ি না কেন, আমরা কিন্তু রবি ঠাকুরের ঠিক একটি না একটি কবিতা বা গান আমরা পেয়ে যাব। একদম একদম। এটা খুবই মানে অবাক লাগে ভাবতে যে একটা মানুষ কিভাবে এত কিছু রচনা করে গেলেন, যেগুলো
তিনি হয়তো ভেবেছিলেন যে মনস্তত্ত্ব, আমি তো বলি মানব বিজ্ঞানী, কারণ মানুষের মনটাকে এমন ভাবে তিনি গুলে খেয়েছেন, আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কি, কিন্তু তিনি বুঝেছিলেন। হ্যাঁ, এরপর কি কবিতা রেখেছো বলো। আচ্ছা, এরপর আমি যে কবিতাটি রেখেছি সেটা হচ্ছে যে আমাদের সমাজে মানে এই জিনিসটা আগে খুব বেশি প্রচলিত ছিল, এখন অনেকটাই কম হয়েছে, যেটা হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা। এটা যে একটা মায়ের কাছে কতটা কষ্টের যখন তার চোখের সামনে তার শিশুকে বা ভ্রূণ হত্যাকে সে দেখছে, কিন্তু এখনো অনেক গ্রামে গঞ্জে জিনিসটা প্রচলিত আছে। আছে আছে, কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও আছে। তো সেটার উপরেই আমি আমার পরবর্তী কবিতাটি রেখেছি। আমার পরবর্তী নিবেদন কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কলাবতী আজও। কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, অনন্ত ঘুমে আছে তার সন্তান। রোগে শোকে নয়, সমাজ মেরেছে তাকে, কন্যা হয়েছে এই তার অপরাধ। যদি কোনোদিন হারাও পর্যটনে, সন্ধানী চোখে অনুভব নিয়ে খোঁজো, দেখবে সেখানে নেই কোনো কন্যা, পরিবার তার তামাক ভরেছে মুখে। আমি কলাবতী, গ্রাম ও ডাকঘর কাকচিলি, জেলা মোরানা, মধ্যপ্রদেশ, পিনকোড জানা নেই, ভারতবর্ষ। দু চোখে রঙিন স্বপ্ন নিয়ে গ্রামের আর 5টা মেয়ের মতোই আমারও জীবন শুরু। শরীরে বসন্তের শিহরণ বোঝার আগেই ঠিকানা বদল, 51বর্তী ঘর সংসার, নতুন জীবন, নতুন আশা। ধীরে ধীরে বুঝলাম ভাগ্যলিপি সরল রেখা বরাবর শুধুই হেঁটে চলা। একদিন এই নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরল আমার অস্তিত্ব, স্বপ্ন। একে একে আমার 9টি কন্যা সন্তানের আলো আমার চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার। ছেলের বিয়ে দিলে অন্তত 1 লক্ষ টাকা, 1 কেজি সোনা, নানান যৌতুক পাওয়া যায়, কিন্তু মেয়ে হলে তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। নিস্তব্ধ প্রতি রাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া খুঁড়ির নীলাভ দীর্ঘশ্বাস। আমার 10ম গর্ভের কন্যা রূপবতীকেও ওরা হত্যা করতে চেয়েছিল। রূপবতীর প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বালির বস্তা নিয়ে এসেছিল। প্রতিবারের মতোই জন্মলগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞেস করেছিল, বরযাত্রী বসতে বলবো নাকি বিদায় দেব? আমি জানতাম আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে বিষ পানে বাধ্য করবে অথবা হত্যা করবে শ্বাসরোধ করে। সবাই জানবে আমি কুলোটা। স্বেচ্ছায় পাপ ঢাকতে আত্মঘাতী হয়েছি। সদ্যজাত শিশু কন্যাকে বুকে নিয়ে পালিয়ে এসেছিলাম গোপনে। অনিশ্চিত ভোরের স্বপ্নে নতুন জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায়। এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে আমাকে। ভাবতে অবাক লাগে, এই আমি একদিন পরিবারের সকলের মঙ্গল কামনায় সকাল সন্ধে গৃহদেবতার বন্দনা করেছি, প্রাণপাত করেছি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে। বিষণ্ণতার আলো গায়ে মেখে আজ আমি নেত্রাহীন। অবাক বিস্ময়ে তাকিয়ে দু চোখের ভোরের দিকে প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি একদিন ঘরে ঘরে চলে উঠবে আলো। অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ, থেমে যাবে ঝরা বকুলের শতাব্দীর হাহাকার। তখন আমিও হয়তো কোনোদিন অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখব আমার গ্রাম, প্রিয় জন্মভূমি। হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায় শিশুকন্যা সমাধির পাশে।
শত কলাবতী আজও কাঁদে সারা রাত, রাতের তারারা বিস্ময় চোখে হীন। ভ্রূণ হত্যায় বাতাস যেখানে ভারী, প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক। মৃত্যুর সাথে এসেছিল রূপবতী, কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ। নিয়েছে সে আজ আলো জ্বালাবার ব্রত, ঘোচাবে সে আজ নিকষ অন্ধকার। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, শত কলাবতী আজও কাঁদে সারা রাত, শত শত কলাবতী আজও কেঁদে চলেছে সারা রাত। সত্যি মানুষের মধ্যে সেই বোধের অবক্ষয় ছিল, এখনো কোথাও গিয়ে আছে, এখনো কোথাও না কোথাও মানুষের আছে মধ্যে সেটা। চেতনার সেই আলোটা প্রস্ফুটিত হোক, এটাই কামনা। একদম। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ ছড়ায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ভান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবদী শুভা। অন্যান্য দিনের মতো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের স্টুডিওতে একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ তো করেই নেব। কার যেন এই মনের বেদন। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? একটা মন বলছে মনের কথা, চম্পাবতীর কুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে পলাশি জঙ্গলে রে। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকে আমাদের অতিথি শিল্পী শাওনী সাহা। শাওনী, এরপর কি কবিতা রেখেছো? আচ্ছা, এরপর আমি আমারই একটি স্বরচিত কবিতা রেখেছি, আমার নিজের লেখা একটি কবিতা, তো সেটা আমি একটু করতে চাই। একদম একদম। তো আমার এই কবিতাটির নাম হচ্ছে রবিবারের শিয়ালদা। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কবিতাটা শিয়ালদা স্টেশনের ওপরই একটু ভিত্তি করে লেখা। তো কবিতাটি করছি। কলকাতার ব্যস্ততম শহর শিয়ালদাহ তার নাম, সোম থেকে শনি পর্যন্ত যাত্রী গোনাই তার কাম।
নিত্যযাত্রী ফেরিওয়ালা থেকে পর্যটকদের ভিড়, যানবাহনের কোলাহলে ধরে শান্তিতে তার চির। দিন রাত্রি 24 ঘন্টায় পায়ের শব্দে মাতে, ট্রেনের কু ঝিকঝিক রবে স্টেশন চত্বর কাঁপে। রবিবারে আসে বিশ্রামের দিন, জমিয়ে শ্বাস নেবে, সে সুখ আর কই তার কপালে, যাত্রীরা কি শান্তি দেবে? তাকে ঘিরে যে চলে অনেকের রুজি রুটি আর ঘর, সে ঘুমলে গরিব হকারদের ভাত হয়ে যাবে পর। তবুও যেন সপ্তাহ শেষে কোলাহলটা একটু কমে, খাঁ খাঁ বুকে ক্লান্ত চোখেও যাত্রীর পদক্ষেপ কোণে। সত্যি তো আমাদের জীবনটা এতটা ব্যস্তময় যে ব্যস্তময় জীবনে আমাদের কিন্তু সেই ব্যস্ততা নিয়েই আমাদের এগোতে হয় এবং শান্তি আমরাও পাচ্ছি না কোথাও গিয়ে, এবং শান্তি আমরা কাউকে দিচ্ছিও না। এবং আমরা যে কতটা ব্যস্ত সেটা যখন আমরা একটা ছুটির দিনে বা সানডে করে যদি আমরা এরকম একটা ব্যস্ত স্টেশনে যাই, তখন সেটা ধরা পড়ে। যেদিনকে স্কুল কলেজ অফিস ম্যাক্সিমাম বন্ধ থাকে, তখন ধরা পড়ে যে আমরা আমাদের জীবন কতটা ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যে আমরা শুধু দৌড়ে চলেছি। একদম একদম। এরপর কি কবিতা রেখেছো আমাদের জন্য? এরপর আমি যেটা রেখেছি সেটা হচ্ছে একটা দেশপ্রেমের উপর কবিতাটি। তো আজকে তো স্বাধীনতার পর আমরা অনেকগুলো বছর পেরিয়ে এসেছি, কিন্তু সত্যি মানে আমাদের সমাজে এখনো কিছু কিছু জিনিস এমন প্রচলিত আছে, যেরকম হচ্ছে সামাজিক বৈষম্য, একদম সামাজিক ভেদাভেদ বা ভেদাভেদ এখনো রয়েছে, বা কোথাও গেলে দারিদ্রতা, শিক্ষার অভাব, কর্মসংস্থানের অভাব, এগুলো আমাদের সমাজের খুব বাস্তব চিত্র। তো এই জিনিসগুলো আজও প্রচলিত আছে আমাদের সমাজে, এবং কবিরা তো তাদের লেখনীর মাধ্যমে বারবার সেই বাস্তব চিত্রগুলোকেই তুলে ধরেছেন একেবারে। তো কোথাও গিয়ে মনে হয় যে আমরা কি এই স্বাধীনতাটাই চেয়েছিলাম? তো সেটার উপরে লেখা কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষ আজ। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপডিশ ধোয়, যে শিশুটি প্রতিদিন সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধ্যা নেমে আসার আগে এক্সাইডের ফুটপাত জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। যে গ্র্যাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একটি বার আমায় সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো, পিওন মেথর ঝাড়ুদার যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। ধনধান্যে পুষ্পে ভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে, কোন উপমায় এদের কথা বলবো? এসব নিয়ে যখন ভাবি, পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে, গলা উঁচিয়ে বলে নিজের চরকায় তেল দিন মশাই, ওদের কথা ওরাই ভাববে। যে লোকটা মাঝ রাতে রিক্সা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে, শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে। অথচ সেই লোকটির কাছে গিয়ে যখন দাঁড়ালাম, জানলাম লোকটি বোবা, লিখতেও পারে না এক বর্ণ। ভাবলাম এও তো আমার ভারতবর্ষ। বুঝলাম যাকে আমার দেশ বলে জেনে এসেছি এতকাল, আসলে সে বোবা, নিরক্ষর, অথবা হে কোন দেশে আমায় জন্ম দিয়েছ বাবা? আমি যে ক্রমশ বোবা হয়ে যাচ্ছি। চোরাবালি টেনে নিচ্ছে পা, কালো কালো হাতগুলো আমায় পথভ্রষ্ট করছে প্রতিনিয়ত। হে কোন আকাশ আমায় দেখালে বাবা, হে কোন দেশে আমায় ভাসালে? আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি। পায়ে পায়ে মিলে যাচ্ছে ক্রোধ,
প্রতিবাদী গানগুলো হারিয়ে যাচ্ছে কণ্ঠ থেকে, সাম্যবাদের ভাষাগুলো ভুলে যাচ্ছে ক্রমশ। আমি যে আর পারছি না বাবা, আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। সমাজের এই টুকরো টুকরো চিত্রগুলো যখন আমরা দেখি, আমাদের মনে হয় যে আমাদের অস্তিত্ব কতটুকু, কতটুকু। আমরা হয়তো একটা বিশাল জলরাশির ওপর একটা খড়কুটোর মতো বেঁচে প্রশ্বাসটুকু নিতে পারছি, আর যারা পাচ্ছে না তারা ওই যে আছে না যে অস্তিত্বের জন্য লড়াই, সেইভাবে তারা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। আমাদের সবারই অস্তিত্বের জন্য লড়াই, এবং আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের জীবনে প্রচুর কষ্ট, দুঃখ, তাই তো যোগ্যতমের উদবর্তন ঘটবে এবং যারা লড়তে পারবে না তারা হারিয়ে যাবে। এরপর কি দেখেছো বলো? এরপর একটু অন্যরকম স্বাদের একটি কবিতা রেখেছি। এটি হচ্ছে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের উপর ভিত্তি করে এই কবিতাটি। একটি যুবক যুবতীর প্রেম, ভালোবাসা, মান অভিমান, একটা দুষ্টু মিষ্টি সম্পর্কের এই কবিতাটি। বেশ। কবিতার নাম তিন পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকালে মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি সব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটে ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মেতে আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সৈকত মালা, চুমুর গেলাস মদ ঠালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাচ্চে তোরই জন্য এলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যা এলো। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, তবে চাঁদ সরে যাও যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। ভালোবাসাবাসীতে সত্যিই কোনো দোষ নেই, আমরা ভালোবাসায় থাকি। আর এই সুন্দর একটা সময়, পুজোর সময়টা আরো সুন্দর ভালোবেসে কাটাই। আর সেই সঙ্গে তুমিও ভালো থেকো, তোমাকে শারদ শুভেচ্ছা। আপনাদের সবাইকেও শারদের আগামী অগ্রিম শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক এবং আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন সবার পুজো ভালো কাটুক, এই কামনা রইল। সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দেখতে হবে কিন্তু চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ।